আমরা জানি যে প্রত্যেকটা মৌলই চাই যে স্থিতিশীল বিন্যাস অর্জন করার জন্য। এখন স্থিতিশীল বিন্যাস অর্জন করতে গেলে শর্ত আছে দুইটা। একটা হচ্ছে হয় নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, না হয় তার যে অরবিটালটা আছে সেই অরবিটালটা কী হবে, ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ হবে। যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ হয় তখন তাকে আমরা বলতে পারবো যে সে হচ্ছে স্থিতিশীল। তাইলে যেহেতু প্রত্যেকটা মৌল হচ্ছে স্থিতিশীল বিন্যাস অর্জন করতে, তাইলে সালফারও চাইবে অবশ্যই স্থিতিশীল বিন্যাস অর্জন করতে। তুমি যদি সালফারের সাধারণ ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাও, তাহলে তার ইলেকট্রন আছে কয়টা? 4টা। তাহলে সে তো অবশ্যই তার অরবিটালটা স্থিতিশীল না। স্থিতি তোমরা যারা এসএসসি 25 দিবা বিজ্ঞান বিভাগ থেকে, তাদের রসায়ন বইয়ের দেখবা পঞ্চম অধ্যায়, যেটাকে আমরা বলেছি রাসায়নিক বন্ধন। সেই রাসায়নিক বন্ধনের মধ্যে যোজনীর যে পার্টটা আছে সেই পার্টটার মধ্যে একটা প্রশ্ন আছে যে সালফারের যোজনী 2, 4, 6 হয় কেন। আজকে আমরা সেই ব্যাখ্যাটাই দেখার চেষ্টা করব। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। প্রশ্নটা হচ্ছে যে সালফারের এস এর যোজনী এর যোজনী 2, 4, 6 হয় কেন, ব্যাখ্যা করো। আবারও বুঝবা সালফারের যোজনী 2, 4, 6 হয় কেন। এখন প্রশ্ন হলো যে ভাই শুধু প্রশ্নটা কি এটাই থাকতে পারে যে সালফারের যোজনী 2, 4, 6 হয় কেন? না, প্রশ্নটা এভাবে থাকতে পারে যে উদ্দীপকের এক্স একটা মৌল আছে যে যা পরিবর্তনশীল যোজনী কি করে প্রদর্শন করে, এটাও আসতে পারে। বা আসতে পারে যে সোজা কথা যে সালফারের যোজনী 2, 4, 6 হয়ে কেন, বা সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, বা উদ্দীপকের এক্স কি করে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে কেন হয় এটা আমাদের প্রশ্ন। এখন আসো আমরা যোজনী কি, আসলে যোজনী কি, যোজনী নিয়ে আলোচনা করছি আমরা অনেক ভিডিওতে। তোমরা একটু কষ্ট করে আমার ফেসবুক পেজ কিংবা হচ্ছে ইউটিউবে তুমি দেখলেই পেয়ে যাবে রাসায়নিক বন্ধনের মধ্যে। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে সালফার যদি 2, 4, 6 হয় কেন। এটা বোঝার আগে তোমাকে বুঝতে হবে বিজোড় ইলেকট্রন। আমরা কিন্তু বিজোড় ইলেকট্রন নিয়েও তোমাদেরকে ভিডিও দিয়ে রাখছি, তারপর আজকে বিজোড় ইলেকট্রনে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং জানতে হবে সালফার কি ধাতু নাকি অধাতু, এটাও তোমাকে জানতে হবে। আমরা জানি সালফার হচ্ছে একটি কি অধাতু, এটা আমরা সবাই জানি। সালফার যেহেতু একটু অধাতু একটি, সেহেতু সালফারের ক্ষেত্রে যোজনী যে সংজ্ঞাটা সেটা যদি বলি, আচ্ছা আবার রিপিট করি যে যোজনী কি। আসলে যোজনী হচ্ছে একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতা। যোজনী কি? একটা পরমাণুর সাথে অপর একটা পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলে? যোজনী বলা হয়। এখন যে ভাই এইটা দিয়ে কি সালফারের যোজনী ব্যাখ্যা করা সম্ভব? 2, 4, 6 না ভাই, ব্যাখ্যা করা সম্ভব না। তাহলে কি করে সম্ভব? আসলে সালফার একটি অধাতু, আমাকে জানতে হবে সালফার একটি কি অধাতু। এখন অধাতু কাকে বলে এই সংজ্ঞাতে গেলাম না, আমরা জানতে হবে সালফার অধাতু যেহেতু, এই অধাতুর ক্ষেত্রে যোজনী সংজ্ঞাটা কি সেটা আমাকে জানতে হবে। অধাতু কাকে বলা যায়, মানে অধাতুর ক্ষেত্রে যোজনী সংজ্ঞাটা কি? আসলে অধাতুর ক্ষেত্রে যোজনী সংজ্ঞা হচ্ছে কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি যোজনী। আবারও বলি, কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ শক্তি স্তরের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি যোজনী। বুঝতে পারছি? আবারও বলি, কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ শক্তি স্তরের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি অধাতুর ক্ষেত্রে যোজনী। যেহেতু বুঝছো যে সর্বশেষ শক্তি স্তরের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা, তাহলে আমাদের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যাটা চিন্তা করতে হবে। তাহলে আসো আমরা একটু দেখি আমরা সালফারের সাধারণ অবস্থায় যোজনীটা কত সেটা একটু দেখি আমরা। আসো সাধারণ অবস্থা কিভাবে লিখবা একদম ব্যাখ্যাটা দিয়ে চলে যায় আমরা টোটালি। প্রশ্ন যখন আসবে সালফার একটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বা সালফারের যোজনী 2, 4, 6 হয় কেন, তখন তুমি লিখবে সালফার যোজনী 2, 4, 6 হয় নিচে কারণ ব্যাখ্যা করা হলো। বা উদ্দীপকের এক যৌগটি হচ্ছে সালফার, সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বা 2, 4, 6 হয়, এই কথাটা বলে তুমি আইসাই যোজনী সংখ্যাটা লিখবা। বলবা সালফার একটি কি অধাতু, অধাতুর ক্ষেত্রে যোজনী কি, অধাতুর ক্ষেত্রে যোজনী লিখা টান দিয়া লিখবা যে
আমরা জানি কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ শক্তি স্তরের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি অধাতুর ক্ষেত্রে যোজনী। এই কথাটা বলবা আগে, সবার আগে এই কথাটা বলবা, বলার পর নিচে এসে বলবা সাধারণ অবস্থায় সালফারের যোজনী। সাধারণ অবস্থায় ঠিক যেভাবে লিখবো ঠিক সেভাবে লিখবো, সাধারণ অবস্থায় সালফারের যোজনী। তাহলে আসো S16 1s2 2s2 2p6 3s2 3p4 এইটা। আচ্ছা, এটা আলোচনাটা করার আগে তোমাদের একটু বিজোড় ইলেকট্রন সংখ্যা সম্পর্কে একটু ধারণা দিই আমি তোমাকে। ধরো আমি লিখছি হচ্ছে 3p4, 3p কি লিখছি 4 লিখছি আমরা। 3p4 লিখলে মনে রাখবা এই পি যে অরবিটাল তার 3টা উপশক্তি স্তর আছে আরো, বা 3টা ঘর বলা যায়, বা তার ধারণ ক্ষমতা হচ্ছে 3টা ঘরের সীমাবদ্ধ বা উপশক্তি স্তরে সীমাবদ্ধ, যেটাকে আমরা বলেছি px py pz। এটাকে আমরা জানি। এখানে হচ্ছে হুন্ডের একটা নীতি আছে, সেই হুন্ডের নীতিটা হচ্ছে অ্যাপ্লাই, যেটা হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা নিয়ে হুন্ডের নীতিটা। তোমাদের এই নীতিটা নাই, তারপর আমরা যদি হুন্ডের নীতি সম্পর্কে জানতে চাও তাহলে যদি বলিও, কমেন্টে বলিও, আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে এই যে 3টা ঘর আছে মনে রাখবা, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা উপশক্তি স্তর ধারণ ক্ষমতা হচ্ছে 2 করে। কই করে? 2 করে। আমার কাছে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? 4টি। প্রথমত একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। তারপরে যদি ইলেকট্রন থাকে বিপরীত ক্রমে কি করবে? প্রবেশ করবে। তাহলে আমার কাছে মোট 3টা আছে, কয়টা? 4টা। এ হচ্ছে একটা, মোট 4টা হয়েছে। তাহলে 2টা কি আছে? এই একটা একটা, মোট হচ্ছে 2টা। এই একটা নিজে বিজোড়, এই একটা নিজে বিজোড়, তাহলে মোট বিজোড় কয়টা? 2টা। তাহলে 2টা। আবার যদি লক্ষ্য করো যে 3p5, তার কত? 3টা, px py pz, এক এক এক, বাকি আছে কয়টা? 2টা। তাহলে বিপরীত ক্রমে আর 2টা বসবে, তার মানে বিজোড় সংখ্যা কয়টা? একটা। তুমি যদি লেখো যে 3p3 1 2 3, তাহলে মোট ইলেকট্রন 3টা, তার মানে এখানেও 3টা, তার মানে বিজোড় কয়টা? 3টা। আশা করি বিজোড় ইলেকট্রনটা বুঝতে পারছো। এখানে আসো, তাহলে এই যে 3p4 আছে, 3p4 আমি বলছি তো যে সর্বশেষ শক্তি স্তরের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা কি? এই অধাতুর ক্ষেত্রে যোজনী। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলো, যে তোমরা জানো যে তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকে কয়টা? 18টা। তৃতীয় শক্তি স্তরটা কোনটা? 3s 3p 3d। এটা কিন্তু তোমাদের তৃতীয় শক্তি স্তর, এটা একটু মাথায় রাখতে হবে। এখন তোমার যে ইলেকট্রন আছে কিসের মধ্যে? এস এবং পিতে ইলেকট্রন আছে না? এখানে ডিতে কোনো ইলেকট্রন আছে? নাই। তাহলে তুমি এটাকে লিখতে পারো এরকমভাবে, চাইলে 3d শূন্য লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। সাধারণ অবস্থার মধ্যে লিখলে লিখো, না লিখলে সমস্যা নাই। এখন এই পি যে আছে, পি তার অরবিটাল কয়টা বা উপশক্তি স্তর কয়টা? 3টা না? তার অবস্থাটা হচ্ছে ঠিক এই শেপে। এস এর হচ্ছে আমাদের একটা, একটার মধ্যে ধারণ করতে পারে 2টা। প্রথমত এইভাবে হয়, আর দ্বিতীয়ত তার বিপরীত ক্রমে হয়। এখন পি এর ইলেকট্রন কয়টা? 4টা। বসাও, এক এক এক, 3টা হয়েছে। বাকি আছে কয়টা? একটা একটা। এখন আমাকে বলো যে এখানে মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। তাহলে বলবা যে এই বিজোড় ইলেকট্রন সংখ্যা 2টি। এখানে না লেখা, এখানে লিখো যে বিজোড় ইলেকট্রন সংখ্যা 2, বিজোড় ইলেকট্রন 2, সুতরাং যোজনী 2, সুতরাং যোজনী 2। বুঝতে পারছি? তাইলে বলবা সাধারণ অবস্থায় সালফারের যোজনী কত? 2 আসলো। তারপর আসো 4 তো হইতে হবে, তারপরে 6। তাহলে আসো উত্তেজিত অবস্থায়, উত্তেজিত অবস্থায় সালফারের যোজনী। ভাই আমি আবারও বলি, প্রথমত কিন্তু এটা করার আগে প্রথমত যোজনী কি, প্রথমত একদম ফার্স্ট যে লেখা লিখবা যোজনী কি, কোন একটা পরমাণুর সাথে অপর একটা পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলা হয়, এই সংজ্ঞাটা দিয়ে আসবা। দিয়ে
তারপর অধাতুর ক্ষেত্রে যোজনী সংখ্যাটা দিবা যে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ শক্তি স্তরের n এর মানে হচ্ছে কি সর্বশক্তি স্তরের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা কি আমার যোজনী। দেওয়ার পর তুমি সাধারণ অবস্থায় লিখবা, উত্তেজিত অবস্থায় লিখবা। উত্তেজিত অবস্থায় লিখার পরে কি করবা দেখো 1s2 2s2 2p6 3s2 3p3 3d1। এখন প্রশ্ন হলো কেন, আপাতত লিখো এজ এ যেহেতু একটা তার মানে দুইটা, এর হচ্ছে ওইটা তিনটা, 1 2 3টা আছে তিনটা, ডি এর কয়টা পাঁচটা, আমার কাছে ইলেকট্রন আছে একটা। কেন হইতাছে একটু পরে দেখতেছি আমরা। এটা হচ্ছে ভাই পি এক্স, এটা হচ্ছে পি ওয়াই, এটাকে বলা হয় পি জেড, আর এটাকে বলা হয় হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই এক্স, ডি জেড এক্স, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে মেবি ডি জেড স্কোয়ার মেবি। একটু খেয়াল রাখো এটা কি হয়। এখন আসো, আমরা জানি যে প্রত্যেকটা মৌলই চাই যে স্থিতিশীল বিন্যাস অর্জন করার জন্য। এখন স্থিতিশীল বিন্যাস অর্জন করতে গেলে শর্ত আছে দুইটা। একটা হচ্ছে হয় নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, না হয় তার যে অরবিটালটা আছে সেই অরবিটালটা কী হবে ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ হবে। যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ হয় তখন তাকে আমরা বলতে পারবো যে সে হচ্ছে স্থিতিশীল। তাহলে যেহেতু প্রত্যেকটা মৌল হচ্ছে স্থিতিশীল বিন্যাস অর্জন করতে, তাহলে সালফারও চাইবে অবশ্যই স্থিতিশীল বিন্যাস অর্জন করতে। তুমি যদি সালফারের সাধারণ ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাও তাহলে তার ইলেকট্রন আছে কয়টা চারটা, তাহলে সে তো অবশ্যই তার অরবিটালটা স্থিতিশীল না। সে যদি কোনোভাবে তার পি অরবিটাল থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে বা বের করতে পারে তাহলে তার অরবিটালটা কি হবে অর্ধপূর্ণ হবে। আর অর্ধপূর্ণ হলে যেহেতু স্থিতিশীল হয় তাহলে অবশ্যই সে কি করবে একটা ইলেকট্রন ত্যাগ করবো। এখন কথা হলো ত্যাগ যে করবো বা বের যে করবো সে কে গ্রহণ করবো বা কোথায় যাবে সে? 3p এর অরবিটাল বের করে দিলে কি আর 4s এ যেতে পারবে না? কারণ ব্যাপারটা তোমাকে আমি বুঝাই। তো তোমার কাছে অনেক টাকার মালিক, তোমাকে একটা বছর শেষে যৌতুক এই কি বলে জাকাত দিতে হয়। জাকাত যখন দেও তুমি কি তোমার নিকট আত্মীয় যারা অসুবিধা আছে তাদেরকে এরা দেখে দিবা, দূরের কাউকে দিবা না, মোটেও না। অবশ্যই নিকট আত্মীয় যার মধ্যে একটু অসহায় আছে তাদেরকে তুমি আগে দিতে হবে। ঠিক সেম কথা, এই যে পি অরবিটাল আছে সে যেহেতু স্থিতিশীল হতে চায় আর সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে মানে বের করতে চায়, বের করতে হলে তাহলে 3p পরে কি আছে 3d একটা তার অরবিটাল আছে বা তার শক্তি স্তরটা আছে। কারণ তৃতীয় শক্তি স্তর থাকে ওইটা 18টা। তাহলে পি থেকে একটা ইলেকট্রন কই যাবে 3d যাবে নাকি 4s যাবে? অবশ্যই 3d তে যাবে, কারণ নিকটের যেটা আছে তার কাছে যাবে। এবং 3d তো নিজের একদম তৃতীয় শক্তি স্তর, সেই জন্য সেই স্থিতিশীল হওয়ার জন্য সে কি করছে 3d তে একটা ইলেকট্রন লাফ দিয়ে চলে গেছে। ব্যাপারটা ব্যাখ্যাটা কিভাবে লিখবা বলবা, সালফারকে যখন উত্তেজিত করা হয় তখন সালফার পরমাণুর পি অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে 3d অরবিটালে প্রবেশ করে, ফলে সালফার পরমাণুর 3p অরবিটাল কি হয় অর্ধপূর্ণ হয় এবং একই সাথে স্থিতিশীল বিন্যাস অর্জন করে। আর এই স্থিতিশীল বিন্যাস করার জন্যই সালফারের উত্তেজিত অবস্থায় তার যোজনীগত হয় 4 হয়। বুঝতে পারছি? তাহলে এখানে বিজুড় কয়টা ভাই? এখানে 3টা, এখানে একটা, মোট কয়টা 4টা। তাহলে মোট বিজুড়, মোট বিজুড় 4। সুতরাং যোজনী কত? যোজনী হচ্ছে 4। বুঝাতে পারছি? ব্যাখ্যাটা কিভাবে করবো আবার বলি। সালফার পরমাণুকে উত্তেজিত করলে বা সালফারের উত্তেজিত অবস্থায় সালফারের পি অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে 3d অরবিটালে প্রবেশ করে, ফলে সালফারের 3p অরবিটাল অর্ধপূর্ণ হয় এবং একই সাথে সে কী করে স্থিতিশীল বিন্যাস অর্জন করে। আর এই স্থিতিশীল বিন্যাস অর্জন করার জন্যই সালফারের উত্তেজিত অবস্থায় তার যোজনীগত 4 হয়। ঠিক আছে, এটা বুঝলা। এখন যেটা দেখবো সেটা হচ্ছে অধিক উত্তেজিত অবস্থায় আমরা দেখব। একটু এখানে আমরা করে দিই, একটু খেয়াল রাখবা। এই পাশটা একটু পরিষ্কার করে দিই আমরা, একটু এই পাশটা থাকুক। এখানে লিখবো যে অধিক উত্তেজিত অবস্থায়, অধিক উত্তেজিত অবস্থায় তাই সালফারের যোজনী, অধিক উত্তেজিত অবস্থায় সালফারের যোজনী, এটা লিখবা। লেখার পর তুমি আবার ইলেকট্রন বিন্যাস দিবা 1s2 2s2 2p6
3s1 লিখবো আমরা, 3s1 3p3 3d2 3d2 এতটুকু লিখলাম আমরা। এখন আসো এইটা আবার কেন হয় আগে আমরা একটু বসাই। এস এর তো একটা উপশক্তি স্তর আছে, তার মানে একটা 1 দিলাম। এখানে হচ্ছে 3টা হয়, 1 2 3, আর তার যেহেতু 5টা, একটা 2টা, এটা তো তুমি কি হয় দেখছো, এগুলো তোমরা একটু নিচে দিতে পারো, চাইলে দিলে হয়। এখন তুমি চিন্তা করো কয়টা বিজোড় হয়েছে, 6টা বিজোড় হয়েছে না? তাহলে যেহেতু মোট বিজোড়, ব্যাখ্যাটা দিতেছি, একটু অপেক্ষা করো। তাহলে মোট বিজোড়, মোট বিজোড় কত? 6। সুতরাং যোজনী কত? যোজনী হচ্ছে আমাদের 6। এখন আসলে ব্যাখ্যাটাকে দিবা, যেহেতু একটু আগে বলছে যে প্রত্যেকটা মৌল হচ্ছে স্থিতিশীল হইতে, আর স্থিতিশীল হইতে কি কি শর্ত হয় সেটাও বলছে। তাহলে এখন বুঝো, এখন বলবা সালফার পরমাণুকে যখন অধিক উত্তেজিত করা হয় তখন সালফারের এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে 3d অরবিটালে প্রবেশ করে। এখন প্রশ্ন করবা যে ভাই লাফ দিলে তো আগে একটু আগে পি থেকে ডি তে গেছে, 4s এ যায় নাই, তাহলে লাফ দিলে তো এস থেকে পিতে যাবে, তাই না? ভাই তুমি একটু ব্যাপারটা বুঝো, তুমি হচ্ছে মানে আর্থিকভাবে কিছুটা সমস্যায় ভুগতেছো। তুমি যখন এই অবস্থা থেকে উত্তরণ হইছো, একটা ভালো অবস্থানে গেছো, তুমি কি আবার এই আর্থিক সংকটে পড়তে চাইবা, নাকি একটু ভালো অবস্থায় যাইতে চাইবা? অবশ্যই ভালো অবস্থানে যাইবা। ঠিক সেম কথা ভাই, পি অরবিটাল সে একটি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল হয়েছে, মানে সে ভালো অবস্থানে গেছে। আবার কি এস অরবিটালের এই এস অরবিটালে একটা ইলেকট্রন গ্রহণ কইরা সে তার আবার আগের অবস্থায় ফিরে যাইব? কখনোই সম্ভব না। সেই জন্য এই এস অরবিটালকে যখন অধিক উত্তেজিত করা হয়, তখন এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে 3d অরবিটালে প্রবেশ করে। কারণ 3d অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে ওইটা আমাদের 10টি, মাত্র 2টা হয়েছে। সেই জন্য 3s থেকে লাফ দিয়ে 3d অরবিটালে যায়। তখন ব্যাখ্যাটা কীভাবে লিখবা? বলবা সালফার পরমাণুকে যখন অধিক উত্তেজিত করা হয় তখন সালফারের এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে 3d অরবিটালে প্রবেশ করে, ফলে এস অরবিটাল কি অর্ধপূর্ণ হয়, এবং সে এই অর্ধপূর্ণ যখন হয় তখন কি হয়, তার বিজোড় ইলেকট্রন সংখ্যা 6টি হয়। সেই জন্য তার যোজনী কত? 6। আশা করি বুঝতে পারছো যে সালফারের এই যোজনী 2 4 6 হয় কেন। আশা করি বুঝতে পারছো। প্রথমত সাধারণ অবস্থায় 2 হয়, উত্তেজিত অবস্থায় 4 হয়, অধিক উত্তেজিত অবস্থায় কত হয়? 6 হয়। এখন তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে সালফারের এই যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী 1 হয় কেন? সালফারের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী 1 হয় কেন প্রশ্ন করলাম। তাহলে আসো আমি যদি তোমাকে উত্তরটা দিই, তোমার প্রথমত বলতে হবে যোজ্যতা ইলেকট্রন কি। প্রশ্ন কি? সালফারের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী 1 হয় কেন। বলবা যে সালফারের যোজ্যতা ইলেকট্রন সংজ্ঞার আগে দিবা, সালফারের সংজ্ঞার আগে দিবা, যে মানে যোজ্যতা ইলেকট্রন সংজ্ঞার আগে দিবা যে কোনো একটা পরমাণুর বা কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সালফারের মোট যে মোট যে সর্বশেষ যে শক্তি স্তর আছে, এই সর্বশেষ শক্তি স্তরের মোট যেই ইলেকট্রন আছে সেগুলোই কি আমাদের যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত? মোট 1s2 2s2 2p6 3s2 3p কত আমাদের 4। তাহলে মোট কয়টা? 6টা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত? 6। এখন প্রশ্নটা কি যে যোজ্যতা ইলেকট্রন এবং তার যোজনী 1 হয় কেন। তাহলে যোজ্যতা ইলেকট্রন 6, তার যোজনী 6 হয়। এখন তোমার 6 হয়, তুমি কি জাস্ট এই ব্যাখ্যাটা দিলে হবে? কখনোই পসিবল না। তাহলে যখন প্রশ্ন করবে যে সালফারের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী একই হয়, তখন তোমাকে প্রথমত যোজ্যতা ইলেকট্রনটা 6 কীভাবে হয়েছে ওইটা দেখাইবা, সংজ্ঞা দিয়া এই ইলেকট্রন মেশার দিয়া বোঝা দিবা মোট ইলেকট্রন 6, সুতরাং তার যোজ্যতা ইলেকট্রন 6। তারপরে এই যে ব্যাখ্যাটা দিলাম পুরাটা সবটা লিখে দিবা। তারপরে কি লিখবা? অধাতুর ক্ষেত্রে যোজনী সংজ্ঞা দিবা। প্রথমত আবার বলি, যোজ্যতা ইলেকট্রনের তুমি সংজ্ঞাটা দিবা, দিয়ে ইলেকট্রনিক্স দিয়ে বলবা মোট ইলেকট্রন সংখ্যা 6টি, তার যোজ্যতা ইলেকট্রন 6, শেষ হইল। তারপরে লিখবা অধাতুর ক্ষেত্রে যোজনী, অধাতুর ক্ষেত্রে যোজনী সংজ্ঞা দিয়ে এই 3টা সাধারণ অবস্থায়, উত্তেজিত অবস্থায়, অধিক উত্তেজিত অবস্থায় দেখাইবা, দেখাইলে বলে দেবে। সুতরাং বলা যায় সালফারের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বা হচ্ছে যোজনী 6 হয়। আর এটার ক্ষেত্রে বলবা সুতরাং বলা যায় সালফারের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী হচ্ছে কি হয়? 1 হয়। এই ছিল হচ্ছে তোমাদের এই ব্যাখ্যাটা। এই যে ভিডিওটা, এটা ছিল হচ্ছে তোমাদের একটা স্টুডেন্টের রিকোয়েস্ট, সেজন্য এই ভিডিওটা করা। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট এবং শেয়ার করে দিবা ভিডিওটা, এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবা।
ধন্যবাদ সকলকে।